আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাবও ঘটতে পারে তারেক রহমান। কুমিল্লা ও ফরিদপুর নামে নতুন বিভাগ হবে আরও 2 উপজেলা। রোববার শুরু হচ্ছে নির্বাচনী সংলাপ। জান্নাতের টিকিট বিক্রেতারা ধর্ম ব্যবসায়ী, দেশে চেতনার ব্যবসা চলবে না, সালাউদ্দিন। বেতন বন্ধ হচ্ছে 245 প্রতিষ্ঠান প্রধানের। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকাল বিকেল এমপি কেনাবেচা হবে, রাশেদ খান। প্রশাসনের ভিতরে আছে আওয়ামী দোসর রিজভী। চাকরির জন্য আত্মীয় স্বজন বন্ধুদের অনুরোধ করেন 36% বেকার, বিবিএস এর জরিপের তথ্য। বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে, প্রধান উপদেষ্টা। লাঙল নিয়ে টানাটানি জাপার 3 পক্ষের। বিসিবি নির্বাচনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন তামিম। খাগড়াছড়িতে হত্যার ঘটনায় অনির্দিষ্টকালের 144 ধারা জারি। গ্রেনেড পেয়ে খেলছিল শিশু, ছুটে গেল সেনা ও পুলিশ। এবং নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ভয়াবহ ধস, বহু প্রাণহানির শঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না হলে দেশে গুপ্ত স্বৈরাচার আবির্ভাব হতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা যদি ঐক্যবদ্ধ না হই আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জেলা দক্ষিণ বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই সতর্কতার কথা জানান তিনি। এ সময় তারেক রহমান বলেন, 2008 সালের তথাকথিত নির্বাচনের মাধ্যমে 111-এর মাধ্যমে যেভাবে স্বৈরাচার জেঁকে বসেছিল, আমরা যদি ঐক্যবদ্ধ না হই আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। জনগণ যেভাবে চায় আমাদের সেভাবে চলতে হবে। একটি কথা, সবার আগে বাংলাদেশ। এটিই আমাদের শুরু, এটাই আমাদের শেষ। সবার আগে বাংলাদেশ। ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন 2টি প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে নতুন 2টি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে। সূত্র জানিয়েছে, আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে কবে নাগাদ বৈঠক হতে পারে তা জানা যায়নি। সূত্র মতে, জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চাওয়াদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। যারা জান্নাতের টিকিট বিক্রি করতে চাইছে তারা ধর্ম ব্যবসায়ী, এদেশে চেতনার ব্যবসা চলবে না। আজ শনিবার কুমিল্লা টাউন হল মাঠে জেলা দক্ষিণ বিএনপির সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, যারা জান্নাতের টিকিট বিক্রি করছে তারা ধর্ম ব্যবসায়ী, এদেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। 71-এর চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। আমরা বলি, শেখ হাসিনার রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে। জুলাই চেতনা যেন কেউ বিক্রি করতে না পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের নিয়ে আগামীকাল রোববার সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হক এ তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত 30 জন সুশীল সমাজের সদস্য ও বুদ্ধিজীবীর সঙ্গে সংলাপ করবে ইসি। এরপর দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 33 জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ করবে। জানা যায়, ইসি অক্টোবরের মাঝামাঝিতে নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে নির্বাচনী সংলাপে বসবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদা দিয়েছেন 245টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান। ভুল চাহিদা দেওয়া এসব প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। এনটিআরসি এর সুপারিশ অনুযায়ী ভুল চাহিদা দেওয়া এসব প্রধান শিক্ষকের সর্বোচ্চ 3 মাসের এমপিও স্থগিত করা হতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বারবার নির্দেশনা দেওয়ার পরও
প্রতিষ্ঠান প্রধানরা সঠিকভাবে শূন্যপদের তথ্য সাবমিট করেননি। ভুল চাহিদার কারণে অনেক প্রার্থীকে সুপারিশ করা সম্ভব হয়নি। তাদের ভুলের কারণে সংশ্লিষ্ট সবাইকে অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছে। এর দায়ভার প্রতিষ্ঠান প্রধানদেরই বহন করতে হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান বলেছেন, দেশে যদি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সকাল বিকাল সংসদ সদস্য কেনাবেচা চলবে এবং এর ফলে সরকারের স্থিতিশীলতা চরমভাবে ব্যাহত হবে। শনিবার রাজধানীর রমনার বিআইআইএসএস অডিটোরিয়ামে সংস্কার ও নির্বাচন প্রেক্ষিত জাতীয় ঐক্য শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রাশিদ খান বলেন, বর্তমান নির্বাচন পদ্ধতিতেই স্থিতিশীলতা রক্ষা সম্ভব। পিআর পদ্ধতি বাংলাদেশের বাস্তবতায় উপযুক্ত নয়। এটি চালু হলে রাজনৈতিক অস্থিরতা বাড়বে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা 4 জনের মাধ্যমে সব অপকর্ম করেছে। তার উপদেষ্টা তারেক সিদ্দিক তাকে পরামর্শ দিয়েছিলেন কিছু মানুষকে মেরে ফেলার। এটা কোনো সভ্য দেশে হতে পারে? হাসিনা বলেছিলেন, দরকার হলে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে বোম্বিং করো। এমন রক্তপিপাসু খুনি মানসিকতার ব্যক্তি এতদিন দেশ চালিয়েছিল। সরকারে থাকার জন্য শিশুদের শেখ হাসিনা হত্যা করেছে। প্রায় 1400 জনকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। এদেশের মানুষ আর এসব ঘটনার পুনরাবৃত্তি চায় না। শনিবার বেলা 11:30টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের হাজাব আতলাসপুর এলাকায় আওয়ামী লীগের হামলায় আহত ভুলতা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ দরুন ভূঁইয়াকে দেখতে এসে তিনি এসব কথা বলেন। বেকার তরুণ তরুণীরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমে বেশি চাকরি খুঁজছেন। তারা মনে করেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনই তাদের কাঙ্ক্ষিত চাকরি দিতে পারবেন। তাই চাকরির বাজারে আত্মীয় স্বজন বন্ধুরাই সবচেয়ে বেশি আস্থার জায়গা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ অনুসারে চাকরির জন্য আত্মীয় ও বন্ধুদের অনুরোধ করেছেন প্রায় 36% চাকরি প্রত্যাশী। অর্থাৎ প্রতিজন বেকারের একজনই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে চাকরি খোঁজেন। আর সংবাদপত্রের বিজ্ঞাপনের মাধ্যমে চাকরি খুঁজছেন প্রায় 26% প্রত্যাশী। আর প্রায় 12% চাকরি প্রত্যাশী সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাকরি চেয়েছেন। সম্প্রতি শ্রমশক্তি জরিপ 2024 প্রকাশ করেছে বিবিএস। সেখানে এই চিত্র উঠে এসেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি তার সফল বাস্তবায়নে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, সকল অশুভ অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে শুভ চেতনার জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। জাতীয় পার্টির নির্বাচনী প্রতীক লাঙ্গল নিয়ে আবার টানাটানি শুরু হয়েছে। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাপাও লাঙ্গলের দাবি জানিয়েছে। তার দাবি, কাউন্সিলে নির্বাচিত হওয়ায় তিনি বৈধ নেতা, তাই জিএম কাদের নয়, তার নেতৃত্বাধীন জাপার লাঙ্গল প্রতীক পাবে। শনিবার গুলশানে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেছেন। যদিও জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এ দাবি নাকচ করেছে। এই জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি গণমাধ্যমে বলেছেন, জিএম কাদের কাউন্সিলে নির্বাচিত বৈধ চেয়ারম্যান। পরবর্তী কাউন্সিল পর্যন্ত তিনি চেয়ারম্যান। তিনি ছাড়া অন্য কেউ কাউন্সিল ডাকতে পারেন না। ফলে অন্য কেউ কাউন্সিল করলেও তা অবৈধ। তাই লাঙ্গল জিএম কাদেরেরই রয়েছে। গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বলেছিলেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের দাবিদার একাধিক, মালিক কে তা খুঁজে পাচ্ছে না। জাতীয় পার্টি নামে 6টি দল সক্রিয় রয়েছে, 3টি দল লাঙ্গল দাবি করছে। বিসিবি নির্বাচনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন তামিম ইকবাল। পরিচালক পদে প্রার্থী হওয়ার জন্য শনিবার দুপুর 2:30টার দিকে ক্যাটাগরি 2 অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন তামিম। মনোনয়ন নেওয়ার জন্য অবশ্য সরাসরি উপস্থিত ছিলেন না তামিম। তার পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন রায়ের বাজার অ্যাথলেটিক ক্লাবের মনোনীত কাউন্সিলর মিনহাজ উদ্দিন খান। খাগড়াছড়িতে আবারও পিটিয়ে হত্যার ঘটনায় সৃষ্টি উত্তেজনাকর পরিস্থিতিতে 144 ধারা জারি করা হয়েছে। এতে দুই পক্ষের সংঘর্ষে পুলিশের সদর সার্কেলের এএসপি সহ 5 পুলিশ এবং শিক্ষার্থীদের কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা সদরে বিকাল 3টা থেকে সদর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ
শহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁদপুরের মতলব উত্তর থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বালুচর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। পরে এটি মতলব উত্তর থানায় সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। রোববার গ্রেনেডটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করবে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। এলাকাবাসী জানায়, নদীর পাড় থেকে এক শিশু গ্রেনেডটি পরিত্যক্ত অবস্থায় পায়। এটি নিয়ে সে খেলাধুলা করছিল। শনিবার স্থানীয়রা জরুরি সেবা 999 নম্বরে কল দিয়ে মতলব উত্তর থানা পুলিশকে বিষয়টি জানায়। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। গ্রেনেডটি অনেক পুরনো। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে একটি স্বর্ণখনিতে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত 100 মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। বৃহস্পতিবার সন্ধ্যায় মারু স্থানীয় সরকার এলাকার কাদাউরি গ্রামে অবস্থিত ওই স্বর্ণখনিতে এ দুর্ঘটনা ঘটে। খবরে বলা হয়, শুক্রবার সারা দিন ধরে উদ্ধার তৎপরতা চালালেও এখনো বহু মানুষ খনির ভিতরে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার সময় খনির গভীরে শতাধিক খনি শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ মাটি ও পাথরের বিশাল অংশ ভেঙে পড়ে তারা চাপা পড়ে যান। এই ঘটনায় এলাকা জুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।